সুপ্রিয় বন্ধুগণ, আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান ভারত এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি খুব টানটান অবস্থার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে ভারতীয় যে ভিসা সেন্টার রয়েছে সেই ভিসা সেন্টার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কবে খুলবে, কিভাবে খুলবে সেটি এখনও তারা জানায়নি। তবে যাদের আবেদন রয়েছে তাদেরকে ডেট বলে দেওয়া হবে যে তারা সেই আবেদন অনুযায়ী কিভাবে তারা ভিসাটি পাবে। পাশাপাশি মার্চ টু ইন্ডিয়া হাইকমিশন কর্মসূচি পালন করার উদ্দেশ্যে হাইকমিশনের উদ্দেশ্যে জুলাই স্পিড নামের একটি সংগঠন তারা সেই জায়গাটাতে অবস্থান করছেন এবং সেখানে পুলিশ একটি বড় বাধার দিয়ে দিয়েছে যেন তারা হাইকমিশনের দিকে যেতে না পারে, কারণ সেখানে একটা উদ্ভিদ পরিস্থিতি তৈরি হতে পারে। এতে করে দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতি আরও সংকটময় অবস্থায় অন্যরকম পরিস্থিতির রূপ ধারণ করতে পারে, এরকমই ধারণা করা হচ্ছে। কিন্তু কেন ভারতের সঙ্গে এরকম হঠাৎ করে আবার দোটানার পরিস্থিতির পিছনে কি কারণ রয়েছে সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, অনেক ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে ওসমান হাদিকে প্রকাশ্যদি বালকে ঢাকাতে গুলি করা হয়েছে এবং সে এখন মরণাপন্ন অবস্থা রয়েছে। বাঁচবে কিনা সেটি এখন অনিশ্চিতর মধ্যে রয়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এটি ভারতের উস্কানিতে এই ঘটনাগুলো হয়েছে এবং ভারতে যে পলাতক আওয়ামী লীগের দোসররা রয়েছে তারা ভারতে বসে বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে এবং সেখানে ভারতের মদস্পুষ্টও রয়েছে ইত্যাদিতে বিভিন্ন কারণে তারা এখন ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় ভিসা সেন্টার এই জায়গাগুলোতে এখন তারা বেশ আক্রমণশালী হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে কি বলছে, ভারত পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতে নিযুক্ত বাংলাদেশের যিনি হাইকমিশনার রয়েছে তাকে তলব করা হয়েছে, কিন্তু কি বলেছে বা কী আলাপ হয়েছে সেটির রিপোর্ট এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পরিস্থিতি এমন একটা অবস্থার মধ্যে দিয়ে চলে যাচ্ছে যে হয়তোবা ভারত বাংলাদেশের পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ঠিক হলেও সেটি অনেক সময়ের প্রয়োজন হবে, সেটি জাতীয় সংসদ নির্বাচনের পরও। কিন্তু এতে করে আমাদের কতটা লাভ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে থাকে। যেমন যারা স্টুডেন্ট ভিসায় ভারতীয় যাচ্ছেন বা যারা ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশ থেকে ইতিমধ্যে যাওয়ার জন্য সব কিছু প্রসেস করে ফেলেছেন, টাকা জমা দিয়ে ফেলেছেন, এখন দিল্লিতে যেতে হবে তাদেরকে ফেস করার জন্য, সেই ক্ষেত্রে তারা যেতে পারবে না বা যাওয়ার কোনো সুযোগ এখন নেই। অর্থাৎ ইউরোপে যাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা এখন ধামাচাপার মধ্য দিয়েই থাকতে হবে। এটি হচ্ছিল বাস্তবতা, এটা আমাদেরকে মানতে হবে। যতদিন পর্যন্ত ভিসা সেন্টার না খুলবে ততদিন পর্যন্ত ভারতে কেউ যেতে পারবে না। চিকিৎসার ক্ষেত্রে অনেকটা এখন আমার বাধা সম্মতি হবে। অনেকে রয়েছেন যারা ভারতে গিয়ে বিভিন্ন রকম অপারেশন থেকে শুরু করে আরও নানান ধরনের চিকিৎসার জন্য বা ক্যান্সার ইত্যাদি কারণে ভারতে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে সব কিছু রেডি করে ফেলেছেন, কিন্তু ভিসা সেন্টার বন্ধ হওয়ার কারণে তারা এখন ভারতে গিয়েও চিকিৎসা নিতে পারবে না। অন্যদিকে ভারতেও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশে অনেক পণ্য তারা আমাদের দেশে রপ্তানি করে থাকে এবং আমরাও যে আমদানি করে থাকি আমাদেরও অনেক লোকসান বা ক্ষতির সম্মুখীন হব। সব কিছু মিলে দেশের এখন যে একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেটা একটা সম্পূর্ণ উদ্বেগজনক কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন এই চলমান পরিস্থিতির জন্য আসলে মূলত কে দায়ী রয়েছে সেটি আমরা এখন একটু আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন এবং তিনি ভারতে যাওয়ার পর নানান ধরনের বক্তব্য, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা বিভিন্ন জায়গাগুলোতে মিছিল করেছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে তারা আরও অনেক অকারণ ঘটনার মতন যে কার্যকলাপগুলো সেই অকারণ ঘটনাগুলো তারা ঘটিয়ে দিয়েছে ইত্যাদি তারা অনেক কাজগুলো করছে। এখন বলা হচ্ছে যে দিল্লিতে বসে শেখ হাসিনা এই গুটিগুলো নাড়ছে বা বাংলাদেশ থেকে যারা পালিয়ে ভারতে অবস্থান করছে তারাও এই গুটিগুলো নাড়ছে। এখন মূলত এগুলো কি আসলে দিল্লি থেকে হয় কিনা বা বাংলাদেশের থেকে যারা পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা তো বিভিন্ন ইউরোপ কান্ট্রিতেও রয়েছেন, সেখান থেকেও কিন্তু গুটি নাড়ে। সব কিছু মিলে আমরা যেটা বুঝতে পারি যে ভারত বাংলাদেশের একটি অবস্থান অনেকটাই শোচনীয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি কোন দিকে যাবে সেটাও আর একটা ব্যাপার রয়েছে। এবং আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ তিনি ভারতের 7 সিস্টারকে দখল করার বা আলাদা করে দেওয়ার জন্য একটা হুঙ্কার দিয়েছেন এবং এই কারণে ভারতীয় যে আনন্দবাজার পত্রিকা রয়েছে সেখান থেকে তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতের যে উলফা নেতা রয়েছেন সেই উলফা নেতাকে তাহলে হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা বা বাংলাদেশ অবস্থান করছে কিনা সেটি কিন্তু একটা ভারত এখন বড় একটা ইস্যু তৈরি করছে এবং এই ইস্যুটাকে কেন্দ্র করেই বাংলাদেশের পরিস্থিতি আগামী দিনে কিন্তু খুবই নাজুক অবস্থা হবে। তো আমরা চাই যে একটা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য, কেননা এতে সাধারণ যে নাগরিক রয়েছে তারা একটা বড় ক্ষতিগ্রস্ত হবে। এটাই হচ্ছে সর্বশেষ অবস্থা। তবে জানি না পরিস্থিতি কোন দিকে যাবে সেটি বলার মতন অবস্থা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই পেজটি বাংলা ভয়েস অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।